হ্যালো বন্ধুরা, যখন আপনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে অনেক দূরের দিকে তাকান তখন একটি পরিষ্কার লাইন দেখতে পান। মনে হয় যেন সেখানে গিয়ে পৃথিবী শেষ হয়ে গেছে। কিন্তু যতই আপনি সামনে এগোতে থাকেন সেই লাইনটিও ততই সামনে সরে যায়। আপনি তাকে দেখতে পান কিন্তু কখনোই ছুঁতে পারেন না। এখান থেকে একটি অদ্ভুত প্রশ্ন উঠে আসে, মহাবিশ্বও কি ঠিক এমনই? যেটাকে আমরা তার শেষ বা এইজ বলে ভাবছি, সেটা কি সত্যিই তার শেষ, নাকি সেটি শুধু আমাদের কসমিক হরাইজন, অর্থাৎ যত দূর পর্যন্ত আমরা দেখতে পাই তারই সীমা? আর তারপরও হয়তো আরও অনেক কিছু রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ যদি মহাবিশ্বের শুরু বিগ ব্যাং দিয়ে হয়ে থাকে, আর যদি তা প্রায় 13.8 বিলিয়ন বছর ধরে প্রসারিত হতে থাকে, তাহলে সাধারণ যুক্তি বলে এতদিন তো আমাদের তার কোনো না কোনো প্রান্ত দেখা উচিত ছিল। শেষ পর্যন্ত সবকিছুরই তো একটি সীমা থাকে, একটি শুরু থাকে, একটি শেষ থাকে। তাহলে মহাবিশ্বের ক্ষেত্রেও এমনটা হচ্ছে না কেন? এখানেই আমাদের সবথেকে মৌলিক ধারণাটি কেঁপে ওঠে। কারণ হতে পারে আমরা মহাবিশ্বকে ভুলভাবে দেখছি, হতে পারে আমরা হরাইজনকেই এইজ বলে ভুল করছি, আর সমস্যাটা হয়তো মহাবিশ্বের নয়, আমাদের চিন্তাভাবনার। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে সহজ ভাষায় এই রহস্যটিকে বোঝার চেষ্টা করব। মহাবিশ্বের আদৌ কোনো শেষ আছে কিনা, কেন প্রসারণ মানেই কোনো সীমা থাকা না, আর কেন আধুনিক কসমোলজি বারবার আমাদের মনে করিয়ে দেয় এই ব্রহ্মাণ্ড আমাদের কল্পনার থেকেও অনেক বেশি অদ্ভুত। এখন শুরু করা যাক সেই সহজ চিন্তা থেকে, যেটা আমাদের বিশ্বাস করায় যে মহাবিশ্বেরও নিশ্চয়ই কোনো না কোনো শেষ আছে। দেখুন বন্ধুরা, যদি কেউ প্রথমবার এই প্রশ্ন শোনে, মহাবিশ্বের কি কোনো শেষ আছে, তাহলে তার প্রথম উত্তর সাধারণত হয় হ্যাঁ, থাকা উচিত। আর সত্যি বলতে এই চিন্তাটি পুরোপুরি ভুলও নয়, কারণ আমাদের পুরো জীবনটাই এমন জিনিসে ভরা যার একটি না একটি শেষ অবশ্যই আছে। প্রতিটি রাস্তা কোথাও না কোথাও গিয়ে শেষ হয়, প্রতিটি নদীর একটি মোহনা থাকে, প্রতিটি ঘর, শহর, দেশ সবকিছুরই একটি সীমানা থাকে। আমরা এমন একটি জগতে বসবাস করি যেখানে অন্তহীন জিনিসটি বাস্তবে খুব একটা দেখা যায় না। তাই যখন আমরা মহাবিশ্বের কথা ভাবি, তখন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই একই নিয়ম এখানেও প্রয়োগ করতে চায়। তাহলে প্রশ্ন এইখানে আরেকটি, ভুলটি তাহলে কোথায় আছে? ভুল এই নয় যে আমরা এমনটা ভাবি, ভুল হলো আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে পুরো মহাবিশ্বের ওপরে প্রয়োগ করে ফেলি, আর এইখান থেকেই বিভ্রান্তি শুরু হয়। আমরা ধরে নেই যদি মহাবিশ্ব থাকে তাহলে তার বাইরেও কিছু থাকতে হবে। যদি তার আকার থাকে তাহলে তার কোনো সীমানাও থাকবে। যদি তা প্রসারিত হয় তাহলে সেটি কোথাও না কোথাও পৌঁছাচ্ছে। আর যদি তার শুরু বিগ ব্যাং দিয়ে হয়ে থাকে তাহলে মনে হয় কোনো একটি বিন্দু থেকে সবকিছু বেরিয়ে ছড়িয়ে পড়েছে, এবং একদিনে তার কোনো না কোনো সীমা অবশ্যই তৈরি হওয়ার কথা। প্রথম নজরে এই চিন্তাটি খুবই যুক্তিযুক্ত মনে হয়। ভাবুন, একটি ঘরের মাঝখানে যদি বিস্ফোরণ হয় তাহলে তার টুকরো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং কিছু সময় পর একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে। আপনি সেই সীমার বাইরে দাঁড়িয়ে বলতে পারবেন এখান পর্যন্ত ধ্বংসাবশেষ এসেছে, এর পরে নয়। আমাদের মস্তিষ্কও বিগ ব্যাং এর জন্য ঠিক এমনই একটি ছবি তৈরি করে। একটি বিস্ফোরণ হয়েছে, সবকিছু বাইরে ছুটে গিয়েছে, আর এখন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তাই কোথাও না কোথাও তার একটি বাইরে সীমানা থাকা উচিত। কিন্তু এইখানেই প্রথম বড় সমস্যা দেখা দেয়। মহাবিশ্বের প্রসারণ কোনো বোমা বিস্ফোরণের মতো নয়। এটাই সেই বড় টুইস্ট যা পুরো বিষয়টিকে উল্টে দেয়। কারণ বোমার বিস্ফোরণে কি হয়? বিস্ফোরণটি ঘটে একটি আগে থেকে থাকা জায়গার ভেতরে, অর্থাৎ স্পেস আগে থেকেই থাকে, আর তার মধ্যে কিছু একটা বিস্ফোরণ হয় এবং তার টুকরোগুলো সেই স্পেসের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে গল্পটি একেবারেই আলাদা। এখানে গ্যালাক্সিগুলো কোনো খালি জায়গার মধ্যে উড়ে বেড়াচ্ছে না, এখানে স্পেস নিজেই প্রসারিত হচ্ছে। এই পার্থক্যটা ছোট নয়, এটাই পুরো খেলার নিয়মকে বদলে দেয়। সহজভাবে বুঝতে চাইলে আপনি বেলুনের কথা ভাবুন। বেলুনের গায়ে যদি ছোট ছোট বিন্দু আঁকা থাকে আর আপনি বেলুনটিকে ফোলাতে থাকেন, তাহলে সেই বিন্দুগুলো নিজেরা কোথাও যায় না, তারা বেলুনের গায়েই থাকে। কিন্তু বেলুনের পৃষ্ঠের প্রসারিত হওয়ার কারণে তাদের মধ্যে দ্রুত বাড়তে থাকে।
এখন যদি কোনো একটি বিন্দু ভাবতে পারে, সে দেখবে বাকি সব বিন্দু তার থেকে দূরে সরে যাচ্ছে। তার মনে হতে পারে সে হয়তো কেন্দ্রে আছে, কিন্তু বাস্তবে তা নয়। এখানে পুরো পৃষ্ঠটাই প্রসারিত হচ্ছে। ঠিক একই ঘটনা মহাবিশ্বের সাথেও ঘটছে। গ্যালাক্সিগুলো কোনো কেন্দ্রীয় বিস্ফোরণ থেকে ছুটে যাওয়া বস্তু নয়, তাদের মধ্যে দ্রুত বাড়ছে কারণ স্পেস নিজেই প্রসারিত হচ্ছে। এখন এইখানে একটি বিপজ্জনক প্রশ্ন উঠে আসে, যদি স্পেস নিজেই প্রসারিত হয় তাহলে সেটি কিসের ভেতর প্রসারিত হচ্ছে? এর বাইরে কি কিছু আছে? আর যদি বাইরে কিছু না থাকে তাহলে প্রসারণ কথার অর্থই বাকি। এখানেই আমাদের সাধারণ ধারণা প্রথমবার ভেঙে পড়ে, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় প্রসারণ বলতে বুঝে কিছু একটি খালি জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে, কিন্তু কসমোলজি বলে মহাবিশ্বের প্রসারণ ঠিক তেমন নয় যেমনটা আমরা দৈনন্দিন জীবনে দেখি। অর্থাৎ প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে তা হলো শুধুমাত্র আমরা সবকিছুরই একটি শেষ দেখতে অভ্যস্ত বলে মহাবিশ্বেরও একটি শেষ থাকা বাধ্যতামূলক নয়। হতে পারে এখানে আমাদের ইন্টিউশন কাজ করছে না, হতে পারে মহাবিশ্ব কোনো ঘর, মাঠ বা বিস্ফোরণের ধ্বংসাবশেষের মতো আচরণ করে না। আর যদি সত্যি এমন হয় তাহলে পরের প্রশ্নটা আরো বড় হয়ে যায়। যদি গ্যালাক্সিগুলো শুধু দূরে সরে যাচ্ছে, তাহলে কি কোনো বিজ্ঞানী আসলে বুঝতে পারছে যে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে? এখান থেকে আমাদের গল্পকে নিয়ে যেতে হবে অ্যালবার্ট আইনস্টাইন এবং এডউইন হ্যাবেলের দিকে, কারণ মহাবিশ্বের প্রসারণের আসল অর্থ বোঝা এইখান থেকেই কিন্তু শুরু হয়। এবার গল্পে একটু পেছনে ফিরে যাই, সেই সময় যখন বিজ্ঞানীরা প্রথমবার বোঝার চেষ্টা করছিল যে পুরো মহাবিশ্ব আসলে কিভাবে আচরণ করে। আজকে বর্তমানে আমাদের কাছে এটি খুবই স্বাভাবিক মনে হয় যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু একটি সময় প্রায় সব বিজ্ঞানী এমনটা বিশ্বাস করতেন যে মহাবিশ্ব সব সময় একই রকম ছিল, না বড় হচ্ছে আর না ছোট হচ্ছে। এটি চিরকাল একই রকমই ছিল এবং একই রকম থাকবে। কিন্তু 1915 সালে এক বিজ্ঞানী এই ধারণাটিকে নাড়িয়ে দেন। তিনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি এমন একটি তত্ত্ব দেন যাকে আজ আমরা জেনারেল রিলেটিভিটি বলে জানি। এই তত্ত্ব গ্র্যাভিটি বোঝার পুরো ধারণাকেই বদলে দেয়। আগে মনে করা হতো গ্র্যাভিটি শুধু একটি বল, মানে ফোর্স, যা বস্তুগুলোকে একে অপর দিকে টানে, কিন্তু আইনস্টাইন বলেন গ্র্যাভিটি আসলে স্পেস ও টাইমের গঠনকে বাঁকিয়ে দেয়। অর্থাৎ যেখানে ভর আছে সেখানে স্পেস টাইম একটু বেঁকে যায়। এখন প্রশ্ন, এর সাথে মহাবিশ্বের কি সম্পর্ক? এখানেই আসল ইন্টারেস্টিং বিষয়। আইনস্টাইনের সমীকরণগুলো ইঙ্গিত দিচ্ছে যদি পুরো মহাবিশ্ব ম্যাটার দিয়ে ভরা হয় তাহলে স্পেস টাইম স্থির থাকতে পারে না, সেটি হয় প্রসারিত হবে নয় সংকুচিত হবে। অর্থাৎ মহাবিশ্ব কখনোই স্ট্যাটিক হতে পারে না। কিন্তু সেই সময় আইনস্টাইন নিজেই বিশ্বাস করতেন যে মহাবিশ্ব স্থির, তাই তিনি তার সমীকরণে একটি অতিরিক্ত টার্ম যোগ করেন যাকে বলা হয় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। এর কাজ ছিল গ্র্যাভিটির প্রভাবকে ব্যালেন্স করা, যাতে মহাবিশ্ব স্থির বলে মনে হয়। বহু বছর ধরে বিজ্ঞানীরা ভাবতেন এটাই সঠিক ছবি, কিন্তু 1929 সালে এক আবিষ্কার পুরো গল্পটিকে বদলে দেয়। জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবেল দূরের গ্যালাক্সিকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি দেখছিলেন প্রায় সব গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর সব থেকে অবিশ্বাস্য বিষয় যে গ্যালাক্সিটি যত দূরে সে অধিক দ্রুত গতিতে আরও দূরে সরে যাচ্ছিল। একটু ভেবে দেখুন, যদি সব দিকেই গ্যালাক্সি দূরে সরে যায় তাহলে প্রথমে মনে হয় যেন আমরা কোনো বিশাল বিস্ফোরণের কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেন কোনো বোমার বিস্ফোরণ হয়েছে এবং তার টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকেই এখানে বিগ ব্যাংকে একটি বিস্ফোরণের মতো কল্পনা করেন, কিন্তু বিজ্ঞানীরা দ্রুত বুঝতে পারেন এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কারণ যদি সত্যি এমন হতো তাহলে মহাবিশ্বে কোনো না কোনো দিকে সেই বিস্ফোরণের কেন্দ্র দেখা যেত, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো কেন্দ্রকে খুঁজে পাওয়া যায়নি। আসল বিষয়টা কি তাহলে? হাভেলের আবিষ্কারের মানে ছিল না যে গ্যালাক্সিগুলোর কোনো কেন্দ্রীয় বিন্দু থেকে উড়ে যাচ্ছে, বরং এর মানে গ্যালাক্সিগুলোর মধ্যে দ্রুত বাড়ছে, অর্থাৎ পুরো স্পেসটাই প্রসারিত হচ্ছে। এটা একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন আপনি একটি বিশাল মাঠে দাঁড়িয়ে আছেন, আপনার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ যদি পুরো মাঠটাই প্রসারিত হতে শুরু করে তাহলে মানুষগুলো নিজেরা না নড়লেও তাদের মধ্যে দ্রুত
বাড়তে থাকবে। প্রত্যেকেরই মনে হবে অন্যেরা তার থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক এই ঘটনাই মহাবিশ্বে ঘটেছে। গ্যালাক্সিগুলো কোনো খালি স্পেসে উড়ছে না, বরং স্পেস নিজেই প্রসারিত হচ্ছে, আর সেই কারণেই তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এখন এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। হয়তো আমরা শুরু থেকেই ভুল প্রশ্ন করছি। আমরা জিজ্ঞাসা করছি মহাবিশ্বের শেষ কোথায়, কিন্তু এই প্রশ্নটি হয়তো পুরোপুরি সঠিক নয়। এর কারণ হলো একটি ধারণা, অবজারভেবল ইউনিভার্স। মহাবিশ্ব যতই বড় হোক, আমরা শুধু সেই অংশকেই দেখতে পারি যেখান থেকে আলো আমাদের কাছে পৌঁছানোর সময় পেয়েছে। আলোর গতি সীমিত, আর মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। এর মানে যেসব জায়গা থেকে আলো এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি, আমরা সেগুলোকে দেখতেও পাইনি। অর্থাৎ আমরা পুরো মহাবিশ্ব দেখছি না, শুধু তার একটি অংশকে দেখছি। এবং এখান থেকেই রহস্যের শুরু হয়। যদি মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, যদি গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, তাহলে আমরা কেন শেষ দেখতে পাই না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরো একটি ধারণা বুঝতে হবে, কসমিক হরাইজন। আপনি হয়তো ভাবছেন যতদূর আমরা দেখতে পাচ্ছি সেটাই হয়তো মহাবিশ্বের শেষ, কিন্তু আসল টুইস্ট এইখানে। ওটা মহাবিশ্বের শেষ নয়, ওটা আমাদের দেখার সীমা। এই সীমাকেই বলা হয় কসমিক হরাইজন, অর্থাৎ সেই দূরত্ব যার বাইরে থেকে আলো এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছাতে পারেনি। একটি সহজ উদাহরণ, ধরুন আপনি রাতে একটি বড় মাঠে দাঁড়িয়ে আছেন, হাতে একটি টর্চ। আপনার টর্চ যতদূর আলো ফেলতে পারে আপনি ততদূর পর্যন্ত দেখতে পান, তার বাইরে অন্ধকার। কিন্তু তার মানে এই নয় যে মাঠ সেখানে শেষ। মহাবিশ্ব ঠিক এমনই হচ্ছে। আমরা যতদূর গ্যালাক্সিকে দেখতে পাই সেটা হয়তো মহাবিশ্বের শেষ নয়, শুধু সেই সীমা যতদূর থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। ইতিহাসে মানুষ আগে অনেক ভুল করেছে। একসময় সবাই ভাবত পৃথিবী সমতল, কারণ দূরে তাকালে কোথাও বক্রতা দেখা যেত না। কিন্তু পরে বোঝা গেল পৃথিবী এত বড় যে তার বক্রতা সহজে চোখে পড়ে না। এখন ভাবুন, যদি পৃথিবীর মতো একটি গ্রহকে নিয়েও মানুষের হাজার বছরের ভুল ধারণা থাকতে পারে, তাহলে পুরো মহাবিশ্ব নিয়ে আমাদের যে বর্তমান ধারণা সেটা কতটা নির্ভরযোগ্য? এখানেই কসমোলজি আরও একটি বড় প্রশ্ন তোলে। যদি মহাবিশ্ব আসলে ফ্ল্যাট বা অসীম না হয়, বরং তার জ্যামিতি বাঁকানো অর্থাৎ কার্ভ হয়, এর মানে হলো আপনি তাত্ত্বিকভাবে মহাবিশ্বের একদিকে একটানা ভ্রমণ করতে থাকেন, তাহলে অনেক দীর্ঘ সময় পরে আপনি আবার সেই একই জায়গাতে ফিরে আসতে পারবেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন। ঠিক যেমনটা পৃথিবীর পৃষ্ঠে ঘটে। আপনি সোজা চলতে থাকলে একসময় পুরো একটি চক্কর কেটে আবার শুরুর জায়গায় ফিরে আসেন। এমন অবস্থাতে মহাবিশ্বের কোনো প্রচলিত এইজ বা শেষ প্রান্ত বলে কিছু থাকবে না, কারণ যদি স্পেস নিজেই কার্ভ হয়ে থাকে, তাহলে শেষ কোনো দেয়ালের মতো কিছু হবে না, বরং তা অনন্তভাবে এগিয়ে যেতে থাকবে এবং হয়তো শেষে নিজেকেই ঘিরে ফেলবে। এখান থেকেই গল্পটি কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। যদি মহাবিশ্বের কোনো সরাসরি শেষ প্রান্ত না থাকে, আর আমরা যে সীমা দেখি সেটা শুধু কসমিক হরাইজন হয়, তাহলে আমরা বিগ ব্যাং এর এই পুরো যে গল্পটি সেটিকে কিভাবে বুঝব? এখানে আধুনিক কসমোলজিতে আরও একটি রহস্য সামনে আসে, ডার্ক এনার্জি। এখনো পর্যন্ত আমরা একটি জিনিস বুঝেছি, যে সীমা আমরা দেখি সেটা মহাবিশ্বের আসল শেষ নয়, সেটা শুধু সেই দূরত্ব যত দূর পর্যন্ত থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছাতে পেরেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে, যদি মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং প্রসারণ বিগ ব্যাং থেকে শুরু হয়ে থাকে, তাহলে কি বিগ ব্যাং এর পুরো গল্পটি পরিষ্কার? সত্যি কথা হলো, বিগ ব্যাং মডেল আজকের কসমোলজির সবথেকে শক্তিশালী থিওরিগুলির একটি। এর পক্ষে অনেকগুলো শক্তিশালী প্রমাণ রয়েছে। গ্যালাক্সিগুলো দূরে সরে যাওয়া, মহাবিশ্বের প্রসারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড মানে সিএমবি। এই রেডিয়েশন প্রায় সব দিকেই খুবই সমান দেখা যায়। আপনি আকাশের যে কোনো দিকে টেলিস্কোপ ঘোরান না কেন, তাপমাত্রার পার্থক্য খুবই সামান্য। এখন প্রশ্ন হলো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো, যদি মহাবিশ্বের শুরু সত্যি একটি ভয়ঙ্কর বিস্ফোরণ দিয়ে হয়ে থাকে, তাহলে তাপ এত নিখুঁতভাবে কিভাবে ছড়িয়ে পড়ল? এত বিশাল দূরত্বে এনার্জি এত মসৃণভাবে কিভাবে ছড়ালো যে আজ আমরা সব দিকেই প্রায় একই প্যাটার্ন দেখি? এই রহস্যই বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে। তারপর আমরা আসি আরও একটি বড় টুইস্টে। 1998 সালে
জ্যোতির্বিজ্ঞানীরা দূরের সুপারনোভাকে পর্যবেক্ষণ করছিলেন। তাদের লক্ষ্য ছিল বোঝা যে মহাবিশ্ব প্রসারণের সাথে সাথে ধীর হচ্ছে কিনা, কারণ সাধারণত ধারণা ছিল গ্র্যাভিটি ধীরে ধীরে এই প্রসারণকে কমিয়ে দেবে। কিন্তু ফলাফল সবাইকে চমকে দেয়। মহাবিশ্বের প্রসারণ ধীর হচ্ছিল না, বরং আরও দ্রুত হচ্ছিল। অর্থাৎ গ্যালাক্সিগুলো শুধু সরে যাচ্ছিল না, সময়ের সাথে সাথে আরও দ্রুত সরে যাচ্ছিল। এর মানে পরিষ্কার, মহাবিশ্বে এমন কিছু আছে যা গ্র্যাভিটির বিপরীতে গিয়ে কাজ করছে এবং স্পেসকে ক্রমাগত প্রসারিত হতে বাধ্য করছে। এই রহস্যময় শক্তির নাম দেওয়া হয় ডার্ক এনার্জি। বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী মহাবিশ্বের প্রায় 70% অংশই ডার্ক এনার্জিতে তৈরি। কিন্তু সমস্যা হলো, আমরা এখনো সঠিকভাবে জানি না এটি আসলে কি। আমরা এর প্রভাবকে দেখতে পাই, কিন্তু এর প্রকৃত যে স্বরূপ সেটাকে দেখতে পাই না। এখন ভাবার বিষয় হলো, যদি ডার্ক এনার্জি স্পেসকে ক্রমাগত দ্রুত প্রসারিত করে, তাহলে মহাবিশ্বের দূরের অংশগুলো আমাদের থেকে আরও দ্রুত দূরে সরে যাবে। ফলে এমন অনেক অঞ্চল থাকতে পারে যেখান থেকে আলো কখনোই আমাদের কাছে এসে পৌঁছাতে পারবে না। এর সরাসরি মানে আমরা যে অংশ দেখতে পাচ্ছি সেটাই আমাদের পুরো মহাবিশ্ব নয়, বরং সেটা হয়তো খুবই ছোট্ট একটি অংশ। এখান থেকে প্রশ্ন আরো গভীর হয়, যদি মহাবিশ্ব ক্রমাগত দ্রুত প্রসারিত হয়, তাহলে কি আমরা কোনোদিনও এর শেষ প্রান্ত দেখতে পাবো, নাকি মহাবিশ্ব আদৌ কোনো শেষ নেই? অনেক বিজ্ঞানী মনে করছেন হয়তো আমরা ভুল প্রশ্ন করছি, কারণ মহাবিশ্বের আসল রহস্য হয়তো এর শেষ কোথায় তা খোঁজার মধ্যে নয়, বরং এর গঠন বা স্ট্রাকচার কিরকম এটি বোঝার মধ্যে। এখনো পর্যন্ত আলোচনা আমাদের একটি অদ্ভুত সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। হয়তো মহাবিশ্বের কোনো প্রচলিত শেষ প্রান্ত নেই। আমরা যে সীমা দেখি সেটা শুধু অবজারভেবল হরাইজন, অর্থাৎ যত দূর থেকে আলো এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে তার বাইরে হয়তো আরও গ্যালাক্সি, আরও তারা, আরও এইরকম মহাবিশ্ব বিস্তৃত রয়েছে, কিন্তু তাদের আলো আমাদের কাছে পৌঁছায়নি। দ্বিতীয় সম্ভাবনা হলো, স্পেস যদি সত্যি বাঁকানো হয়, তাহলে মহাবিশ্বের গঠন আমাদের সাধারণ ধারণার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। সেখানে কোনো দেয়াল, কোনো বাউন্ডারি বা শেষ প্রান্ত থাকবে না। আপনি চলতেই থাকবেন, কিন্তু কখনো কোনো শেষে গিয়ে ধাক্কা খাবেন না, ঠিক পৃথিবীর মতোই। তৃতীয় সম্ভাবনা আরও আকর্ষণীয়। হয়তো বিগ ব্যাংই মহাবিশ্বের একেবারে শুরু নয়। কিছু তত্ত্ব বলে এটি হয়তো আরও বড় কোনো প্রক্রিয়ার একটি ধাপ মাত্র। হয়তো এর আগেও অন্য কোনো অবস্থা ছিল, অথবা মহাবিশ্ব বারবার প্রসারিত ও সংকুচিত হয়। এই ধারণাগুলোর এখনো কোনো চূড়ান্ত প্রমাণ নেই, কিন্তু একটি বিষয় পরিষ্কার, মহাবিশ্ব আমাদের কল্পনার থেকেও অনেক বেশি জটিল। হয়তো মহাবিশ্বের সবথেকে বড় রহস্য এর আকার নয়, বরং আমরা তাকে বোঝার জন্য কি প্রশ্ন করছি। আমরা সবসময় জিজ্ঞাসা করি মহাবিশ্বের শেষ কোথায়, কিন্তু হয়তো সঠিক প্রশ্ন হলো, মহাবিশ্বের শেষ হওয়া কি আদৌ দরকার? সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমরা যেমন হরাইজন দেখি এবং মনে করি সেখানে পৃথিবী শেষ, কিন্তু এগোতে থাকলে সেই হরাইজনও সরে যায়। আমরা তাকে দেখতে পাই, কিন্তু কখনো ধরতে পাই না। হয়তো মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে। যেটাকে আমরা শেষ ভাবছি সেটা হয়তো শুধু আমাদের দেখার সীমা। সম্ভবত আমরা এখনো সেই একই ভুল করছি সেই প্রাচীন সভ্যতাগুলো করেছে, যখন তারা ভাবত পৃথিবী সমতল এবং কোথাও গিয়ে শেষ হয়ে যায়। আজ আমাদের জ্ঞান অনেক বেড়েছে, কিন্তু হয়তো আমরা এখনো পুরো সত্যটি জানি না। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে কি মহাবিশ্বের সত্যি কোনো শেষ আছে, নাকি আমরা শুধু কসমিক হরাইজনকে তার শেষ বলে ভুল করছি? আপনার মতামত জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।